সালাম আলাইকুম। চট্টগ্রাম বিজ্ঞান কলেজে আজকের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের থিওরিটিক্যালি আমরা প্রায় শেষের দিকে। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে থিওরিটিক্যাল ক্লাসের প্রায় শেষ পর্বে প্রিয় শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গত ক্লাস আমরা মুক্তিবেগ দেখেছিলাম। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমি জানতে পারি নাই, বা কোথাও বুঝছো বা কোথাও বুঝো নাই, এরকম বিষয়গুলো যদি তোমরা কমেন্টের মাধ্যমে শেয়ার করে আমাদেরকে জানাতে, তাহলে আমরা বিষয়গুলো আরো পরিষ্কার করতে পারতাম। আমরা আশা করব সামনের ক্লাসগুলোতে অবশ্যই তোমরা তোমাদের প্রবলেম গুলো জানাবে, এবং তোমাদের এই মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় শুরু থেকে এখন পর্যন্ত বা সামনে আমরা যে ক্রিয়েটিভ গুলো আলোচনা করব সেই পর্যন্ত তোমাদের যে প্রবলেম হবে, তোমরা প্রত্যেকটা ক্লাস আবার দেখে দেখে যেই সব জায়গাগুলোতে তোমাদের প্রবলেম হচ্ছে মনে হয় বা আরো কিছু জানার থাকে সেগুলো অবশ্যই আমাদেরকে জানাবে। তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। গত ক্লাসে আমরা মুক্তিবেগ সম্পর্কে জানলাম। মুক্তিবেগের সামারি বিষয়টা আমরা একটু করে দেখিনি। সংজ্ঞাটা ছিল এরকম: কোন বস্তুকে ন্যূনতম যে বেগে ঊর্ধ্বে মানে উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বলা হয়। গত ক্লাসে আমরা বলছিলাম সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসে না, তাকে মুক্তিবেগ বলে। এই আজকের অংশটুকু এটা সামারি বিষয়টা আমরা জানলাম। কোনো কোনো জায়গায় কোনো কোনো বইতে এর একটা নাম দেওয়া হয়েছে পলায়ন বেগ বা নিষ্ক্রমণ বেগ। অনেক সময় টিচাররা বিভিন্ন ভর্তি পরীক্ষা বা বিভিন্ন জায়গায় এই শব্দগুলো ব্যবহার করে থাকেন। আমরা বিষয়গুলো জানিয়ে নিলাম। এরপরে সমীকরণ জানলাম। ভি ই মানে এসকেপ, ভি মানে ভেলোসিটি, স্কেপ অফ ভেলোসিটি মানে মুক্তিবেগ, ইকুয়াল টু √2 g r। এখানে যে আমরা জানি অভিকর্ষ ত্বরণ, আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। এটা যেমন কোনো কোনো জায়গায় ব্যবহার করব, আবার কোনো কোনো জায়গায় ব্যবহার করব 2gm/r, যেখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে কি পৃথিবীর ভর বা ওই গ্রহের ভর, যে গ্রহের আমরা মুক্তিবেগ নির্ণয় করবো সেই গ্রহের ভর, আর আর হচ্ছে কি ওই গ্রহের ব্যাসার্ধ। যেহেতু আমরা পৃথিবীতে আছি তাই এটা পৃথিবীর ভর এবং এটা পৃথিবীর ব্যাসার্ধ হিসেবে আমরা ধরে নিই। তবে এটা যে গ্রহে আমরা যে গ্রহের জন্য মুক্তিবেগ বের করবো সেই গ্রহের জন্য প্রযোজ্য হবে। এরপরে আসি, পৃথিবীতে মুক্তিবেগের মান আমরা নির্ণয় করছি। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু আমরা জানি 6.4 × 10⁶ মিটার, এবং ভূপৃষ্ঠে জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড -2 ধরে মুক্তিবেগ ভি ইকুয়াল √2 g r আমরা জানি। এখানে মানটা বসালাম, 2g এর মান 9.8, এখানে আর এর মানটা বসাইছি 6.4 × 10⁶ মিটার। ক্যালকুলেশন করলে আসে 11,200 মিটার পার সেকেন্ড, 11,200 মিটার পার সেকেন্ড। এটাকে আমরা মিটারে না রেখে কিলোমিটারে নিয়ে গেছি। কিলোমিটার নিয়ে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অতএব কোনো বস্তুকে ন্যূনতম 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যাবে। একটা জিনিস লক্ষ্য করো, 11.2 কিলোমিটার পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার যদি বেগে আমরা যেতে পারি, তাহলে আমরা পৃথিবীর আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যাব। যদি আমরা একটু করে খেয়াল করি, দেখো বিষয়টা কিরকম। যেমন এখান থেকে কক্সবাজার দূরত্ব 150 কিলোমিটার,
150 কিলোমিটার। চট্টগ্রাম থেকে কক্সবাজার দূরত্ব 150 কিলোমিটার। যদি এরকমই হয় তাহলে বলো তো আমাদের কক্সবাজার যেতে কতক্ষণ সময় লাগবে যদি এই মুক্তিবেগে আমরা কক্সবাজার যাই? দেখো সংক্ষেপে হিসাব করি, যদি 1 সেকেন্ডে এতটুকু যায় তাহলে 5 সেকেন্ডে কত যাবে? মনে করো 5 × 55 56 কিলোমিটার যাবে। 5 সেকেন্ডে যাবে 56 কিলোমিটার। তাহলে 10 সেকেন্ডে যাবে, 10 সেকেন্ডে কতটুকু যাবে? 56 এর ডাবল, কত যাবে? 112 কিলোমিটার। তাহলে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে হলে যদি মুক্তিবেগে যায় তাহলে তোমরা পরিবহনে উঠবা আর নামবা, টোটাল সময় লাগবে তোমার 12 থেকে 13 সেকেন্ড। 12 থেকে 13 সেকেন্ডে আমরা এখান থেকে কক্সবাজার পৌঁছে যাব। তাহলে চিন্তা করতে পারো আমরা কত বেগে কিভাবে যদি যাই তাহলে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে বাইরে চলে যাচ্ছে। এভাবে অন্যান্য গ্রহ উপগ্রহের জন্য আমরা চাইলে নির্ণয় করতে পারি। এরপর লক্ষ্য করি আমাদের নতুন নতুন একটা টপিক, স্বাভাবিক ও কৃত্রিম উপগ্রহ। স্বাভাবিক ও কৃত্রিম উপগ্রহ। তাহলে প্রথমে হচ্ছে কি উপগ্রহ কি? কোন গ্রহের চারপাশে ওই গ্রহের আকর্ষণ ক্ষমতার ভিতরে অন্য একটি যে গ্রহ থাকে আবর্তন করে ওই গ্রহকে কেন্দ্র করে তার চারদিকে যেটা আবর্তন করে তাকে বলা হয় উপগ্রহ। উপগ্রহ দুই প্রকার, একটা হচ্ছে কি প্রাকৃতিক বা স্বাভাবিক উপগ্রহ, একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। তাহলে স্বাভাবিক উপগ্রহ যে উপগ্রহ প্রাকৃতিক কারণে সৃষ্ট তাদেরকে স্বাভাবিক উপগ্রহ বলা হয়। যেমন চাঁদ, এই যে চাঁদ একটা স্বাভাবিক উপগ্রহ বা প্রাকৃতিক উপগ্রহ, যেটা পৃথিবীর কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্ব থেকে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে। আবার কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ কাকে বলে? তাহলে এটা হবে মানুষের তৈরি যে মহাকাশযান, একটা নির্দিষ্ট উচ্চতায় থেকে পৃথিবীর চারদিকে আবর্তন করে, তাকে কৃত্রিম উপগ্রহ বলা হয়। তাহলে এখানে কি বলা আছে? যেই সকল মহাশূন্য যান পৃথিবী থেকে নির্দিষ্ট উচ্চতায় তাদের নিজ নিজ কক্ষপথে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করছে তাদেরকে কৃত্রিম উপগ্রহ বলা হয়। 3 স্তর বিশিষ্ট রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট উচ্চতায় তুলে পরে ভূপৃষ্ঠের সমান্তরালে নির্দিষ্ট বেগ দেওয়া হয়। এই কথার মনে রাখতে হবে, নির্দিষ্ট কক্ষপথে স্থাপনের আগে উপগ্রহটিকে সাময়িকভাবে যে কক্ষপথে ঘোরানো হয় তাকে পার্কিং কক্ষপথ বলা হয়। প্রথমে তার নিজ কক্ষপথে স্থাপন করার পূর্বে আগে একটা কক্ষপথে স্থাপন করা হয়, তাকে বলা হচ্ছে কি ওই কক্ষপথকে বলা হয় পার্কিং কক্ষপথ। হুম, আমাদের মহাশূন্য স্টেশন আছে। যাই হোক, এরপর আসি আমরা স্বাভাবিক এবং কৃত্রিম। দেখলাম যেটা নিজ থেকে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে স্বাভাবিক ও প্রাকৃতিক উপগ্রহ, যেটা মানুষ তৈরি করেছে সেটা হচ্ছে কি কৃত্রিম উপগ্রহ। এরপর রয়েছে ভূস্থির উপগ্রহ। ভূ মানে ভূমি, স্থির মানে হচ্ছে কি স্থির, মানে হচ্ছে কি স্থির মনে হবে। অর্থাৎ পৃথিবী থেকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা দেখি যে কোনো একটি গ্রহ তার অবস্থার, উপগ্রহ তার অবস্থার কোনো পরিবর্তন করছে, যেমন আমি যদি চাঁদকে দেখি, চাঁদ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি, তাহলে চাঁদ যদি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি তাহলে চাঁদের বেগ আর পৃথিবীর বেগ সমান নয়। সেজন্য চাঁদ এবং পৃথিবী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে। তাহলে এটা বহিঃস্থির উপগ্রহ হবে নয়। বহিঃস্থির উপগ্রহ সেটা মনে করো তোমরা একটা ট্রেনে বা বাসে পাশাপাশি দুজন যাচ্ছ, দুজনেই গতিশীল,
দুজনেই গতিশীল, কিন্তু দুজনের বেগ একই হওয়াতে তোমরা একে অপরকে দেখে কি মনে করো? স্থির মনে করো। এখান থেকে ঢাকা যাওয়ার জন্য রওনা দিলাম, পাশাপাশি বসে ঢাকা পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত বাস থেকে নামি না ততক্ষণ পাশাপাশি থাকবো। দুজনে গতিশীল ছিলাম, দুজনের গতিবেগ গাড়ির গতিবেগের সমান। অর্থাৎ যেখানে দুইজনের গতিবেগ পরস্পর সমান, তারা একে অপরকে স্থির মনে করবে। যদি পৃথিবী থেকে নির্দিষ্ট স্থানে একটু উপগ্রহ স্থাপন করা হলো, যার বেগ পৃথিবীর বেগের সমান, তখন পৃথিবী থেকে সেটাকে দেখলে মনে হবে স্থির, সবসময় ওই জায়গায় আছে বলেই মনে হবে। এটাকে বলা হবে বহিঃস্থির উপগ্রহ। তাহলে কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল নিজ অক্ষের চারদিকে ঘূর্ণায়মান পৃথিবীর আবর্তনকালের যদি সমান হলে, পৃথিবীর আবর্তনকাল মানে পৃথিবী নিজ অক্ষে আবর্তন করতে যে সময় লাগে, যদি ওইটাও একই সময় লাগে, পৃথিবীর সাপেক্ষে এটাকে স্থির থাকবে। এই জন্য উপগ্রহকে বহিঃস্থির উপগ্রহ বলা হয়। তাহলে যে উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা, যেহেতু পৃথিবীর নিজ অক্ষের আবর্তনকাল 24 ঘন্টা, সেহেতু যদি কোনো একটি উপগ্রহের আবর্তনকাল 24 ঘন্টা হয়, অর্থাৎ বহিঃস্থির উপগ্রহকে এর কক্ষপথে পার্কিং কক্ষপথ বলা হয়। তাহলে অর্থাৎ পৃথিবীর আবর্তনকাল আর ওই গ্রহের আবর্তনকাল যদি পরস্পর সমান হয়, যদি পরস্পর সমান হয়, তবে আমরা তাকে বহিঃস্থির উপগ্রহ বলবো। তাহলে স্বাভাবিক উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ, বহিঃস্থির উপগ্রহ তিনটাই খুবই ইম্পর্টেন্ট। কৃত্রিম উপগ্রহের গতি, বহিঃস্থির উপগ্রহে আবার বহিঃস্থির উপগ্রহ কিন্তু এক ধরনের কৃত্রিম উপগ্রহ, যেটা আমরা নিজেরা সেট করেছি। আচ্ছা, বহিঃস্থির উপগ্রহের উচ্চতা, বহিঃস্থির উপগ্রহের বেগ, কৃত্রিম উপগ্রহের গতিশক্তি, বিশেষ তথ্য এগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে। এগুলো তোমরা নিজেরা নোট করে খাতায় রেখে দিবে এবং এগুলো সম্পর্কে ধারণা রাখবে। আমরা আরো কিছু দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা তো এই যে এটা আমরা রকেট মাধ্যমে পাঠাচ্ছি। এই যে আমরা পৃথিবী থেকে বঙ্গবন্ধু এক্স এই স্যাটেলাইটটি পাঠাইছি। এটাও হচ্ছে একটি উপগ্রহ, যেটা আমরা পৃথিবী থেকে পাঠাইছি আমাদের দেশের জন্য। ওকে ফাইন, আমরা পরবর্তী বিষয়টাতে চলে যাই। কিছু গুরুত্বপূর্ণ টপিক দেওয়া হয়েছে। স্যার আইজাক নিউটন সম্পর্কে, গ্যালিলিও সম্পর্কে, জোহান কেপলার, কেভেন্ডিশ, পুরা বইয়ের কিছু যে গুরুত্বপূর্ণ জিনিস এখানে তুলে ধরা হয়েছে। এই বিষয়গুলো তোমরা অবশ্যই আগে পড়েছো, এখন তোমাদেরকে এক জায়গায় করে দিলাম যেন তোমরা মনে রাখতে পারো তোমাদের বোঝার সুবিধার্থে। এ- এর মধ্যে দিয়ে আমরা আমাদের আজকে থিওরিটিক্যাল বিষয়গুলো শেষ করলাম। আগামীকাল নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথমেটিক্যাল বিষয়গুলো দেখবো ইনশাআল্লাহ। এখানের মধ্যে তোমাদের যদি কোনো ধরনের কোনো প্রবলেম বা কোনো আহ উম, না বুঝার থাকে, তাহলে তোমরা অবশ্যই কোশ্চেন করবে, আমরা সেগুলো সেভাবে, এগুলো অনেক জায়গা থেকে সংগ্রহ করে তোমাদেরকে দেওয়া হয়েছে। বিষয়গুলো এক জায়গায় তুমি পাচ্ছ, তোমাকে কষ্ট করতে হচ্ছে না। এখন কষ্ট করে তোমাকে এগুলো নিজেকে খাতায় তৈরি করে রাখতে হবে এবং পড়াশোনা করতে হবে, মনে রাখতে হবে। চারদিক থেকে এক জায়গায় করার বিষয়টা আমরা নিজেরা করে দিলাম, বাকি অংশটুকু তোমরা নিজেরা শেষ করবে খুব ভালো করে। আজকে এই পর্যন্ত থাকলো, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।